ধরেন যে বেলাল ভাই একটা সাবান কোম্পানির মালিক, ঠিক আছে? তো সে 3 নাম্বার এটা দেখেন, 1 2 3। তো বেলাল ভাই $100 দিয়ে সেলিং প্রাইস, তার $100 দিয়ে একটা সাবান বিক্রি করে, ঠিক আছে ভাই? তো $100 দিয়ে সাবান বিক্রি করে, এবং সে যেই সাবানটা হচ্ছে $100 দিয়ে বিক্রি করে, সেই সাবানটার কিন্তু কিছু উৎপাদন খরচ আছে। সেই উৎপাদন খরচকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বলি, কক্স বলি, ঠিক আছে? তো এই কক্সটা হতে পারে, আপনি ধরেন যে চায়না থেকে কোনো প্রোডাক্ট নিয়ে আসেন, আপনি সাপ্লায়ারদের থেকে নিয়ে আসেন, তো আপনি তো ওটা কিনতে একটা খরচ আছে ভাই, তাই না? অথবা অথবা ধরেন যে আপনি নিজেই প্রডিউসার, সো ওই প্রোডাক্টটা প্রডিউস করতে তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ আছে, তাই না? ধরেন যে সেটা $50 ধরেন। আর এখানে প্লাস ফিস আছে। ফিস কোনটা হতে পারে? আপনারা জানেন যে একটা বিজনেস রান করতে গেলে 2 ধরনের কস্ট হয়। একটা হলো ফিক্সড কস্ট, আর একটা হলো হচ্ছে অপারেশনাল কস্ট হয়, বা ভেরিয়েবল কস্ট আমরা বলি। একটু সাইলেন্ট করেন, মিউট করেন একটু। তো তো ফিক্সড কস্ট কেমন হতে পারে ভাই? ফিক্সড কস্ট হতে পারে ম্যানেজমেন্ট কস্ট, আপনি প্রতি মাসে বেতন দিতে হয়, প্রতি মাসে কারেন্ট বিল দিতে হয়, ইলেকট্রিসিটি বিল দিতে হয়, প্রতি মাসে চা নাস্তার বিল দিতে হয়, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, এটা হলো ফিক্সড কস্ট বলে কোম্পানি এই খরচটাকে। আর ভেরিয়েবল কস্ট কি? ভেরিয়েবল কস্ট হচ্ছে একটা প্রোডাক্ট উৎপাদন করতে, ধরেন যে আপনি 10টা প্রোডাক্ট উৎপাদন করতে যদি 10 টাকা যদি খরচ হয়, 20টা পণ্য উৎপাদন করতে তাহলে 20 টাকা খরচ হবে। মানে আপনার একটা ইউনিট বাড়ালে সেটার জন্য কিছু কস্ট, ওটার সাথে সাথে প্রোডাক্ট ওয়াইজ কস্ট বাড়ে। তো আমরা এই ধরনের কস্টকে আমরা হলো ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট যেটাই বলি না কেন, বিভিন্ন ধরনের কস্ট আছে ভাই একটা প্রোডাক্ট আপনি উৎপাদন করতে গেলে। তো ধরেন যে যা কিছু আছে ওইটার উৎপাদন খরচ যা কিছু আছে, এবং ম্যানেজমেন্ট খরচ, ফুল পেমেন্ট ফিস, সব কিছু মিলায় আপনার ওই প্রোডাক্টটার পেছনে $70, বেলাল ভাই $70 খরচ করে, ঠিক আছে? এটা খরচই হয় তার। আর এই $70 প্রোডাক্টটা সে বিক্রি করে হলো $100 বিক্রি করে। তার মানে মনে হচ্ছে যে $30 লাভ হচ্ছে, তাই না? যেটা হলো আমি এখানে, এই যে এখানে দেখেন $30টা মনে হচ্ছে লাভ হচ্ছে, কিন্তু এই $30টা ধরেন যে $30 কি হচ্ছে ডিরেক্ট লাভ হয়? এখানে তো আমরা জাস্ট এটা প্রোডাকশন করার পর এই প্রোডাক্টটা যে সেল করবো, এটা কি ডিরেক্ট বিক্রি হয়? নো, এটা ডিরেক্ট বিক্রি হয় না। এটা বিক্রি করতে গেলে কিছু অ্যাড কস্ট থাকে, কিছু আরও কিছু বাড়তি কিছু কস্ট থাকে। আমরা মোটামুটি অ্যাড কস্টটাই ধরে নিই। তো ধরেন যে আমরা যদি আমাদের সেলিং প্রাইস থেকে টোটাল কস্টটা আমাদের বাদ দেই, মানে এই আমি কিন্তু $69 যদি সেল করি, আমার $1 কিন্তু লস হবে ভাই, বুঝছেন? তাহলে আমি যদি $71 যদি সেল করি, তাহলে কিন্তু আমার $1 লাভ হবে। তার মানে $70 আমাদের লাভ লস সমান। তার মানে এই $70টা আমার ব্রেক ইভেন পয়েন্ট, ইকোনমিক্সের ভাষায় এটাকে ব্রেক ইভেন পয়েন্ট বলে। আচ্ছা, তো এখানে আমার লাভ লস সমান হয়ে যায়। তো আমাদের যেইটা ডাটা আছে, এখানে আমরা সেলিং প্রাইস দিছি $100, আর এখানে আমাদের টোটাল কস্ট হচ্ছে $70। ফলে আমরা এই $30টা পাচ্ছি। এখনও কিন্তু প্রোডাক্টটা আমি এখনও কিন্তু অ্যাড খরচ চালাইনি, আমার প্রফিট জন্য কোনো কিছুই নির্ধারণ করিনি। তো আমি যদি আপনাদেরকে একটা সহজ প্রশ্ন করি, এই প্রোডাক্টটা ভাই বিজ্ঞাপন ছাড়া বিক্রি হবে না। আমরা যেহেতু গুগল অ্যাডস করি, আমরা এইগুলো ক্যালকুলেশন করি, আমরা গুগল অ্যাডস বিজ্ঞাপনের পেছনে কয় টাকা খরচ করব। তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাই আচ্ছা, এই প্রোডাক্টটা যে $100 আপনি বিক্রি করতেছেন, আর এখানে $70 কস্টই হচ্ছে, তাহলে সর্বোচ্চ কয় টাকা পর্যন্ত আপনি যদি বিজ্ঞাপন খরচ করেন, তাহলে আপনার লাভ লস সমান হবে না? মানে কত টাকা পর্যন্ত? সেটা হলো এই $30 যদি আপনার ভাই, যদি আপনি বিজ্ঞাপনের পিছনে, আপনি বিজ্ঞাপন ছাড়া তো আপনার হচ্ছে এই প্রোডাক্টটা বিক্রি হবে না। তার মানে এই $30 পর্যন্ত আমরা সর্বোচ্চ আমরা অ্যাড খরচ করতে পারি। তার মানে আমরা $70 উৎপাদন করলাম, আর $30
হচ্ছে প্রোডাক্টটার বিজ্ঞাপন খরচ করে দিলাম, তার মানে $100 হয়ে গেল, তাহলে ভাই আমার লাভ কই? লাভ তো নাই, তাই না? এ কারণে আমরা এই পয়েন্টে গিয়ে আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে তোমার ব্রেক ইভেন সিপিএ হচ্ছে $30, তার মানে আমি যদি বিজ্ঞাপন খরচ করিও এটা সর্বোচ্চ $30 পর্যন্ত খরচ করতে পারি, তাহলে $30 পর্যন্ত খরচ করলে তো আমার হবে না, তাহলে এখানে স্ট্র্যাটেজি কোথায়, বিজনেস গ্রোথ কোথায়? এই কারণে আমাদেরকে ক্লায়েন্টের প্রফিট রেখে বাদবাকি টাকা বিজ্ঞাপনের পেছনে খরচ করে দিতে হবে। ওকে, সো তো দেখা গেল আমি যখন ক্লায়েন্টকে বললাম, আমার ক্লায়েন্ট হচ্ছে বেলাল ভাই, তো বেলাল ভাইকে যখন বললাম, বেলাল ভাই করছে বলে ভাই এই দেখেন এখানে সেলিং প্রাইস $100, টোটাল কস্ট হচ্ছে $70। বেলাল ভাই বলতেছে শোনেন আমাকে কিন্তু প্রতিটা প্রোডাক্টের পেছনে $15 করে ভাই লাভ দিতে হবে, তার ডিজায়ার্ড প্রফিট হচ্ছে এই $15। তার মানে কি আমি আর $30 ভাই এই অ্যাড খরচটা করতে পারবো? নো, কখনোই পারবো না, কারণ সে আমি যদি এই $30 মধ্যে তাকে প্রফিট $15 দেই, তাইলে কিন্তু আমার আর $15 বেঁচে থাকে, তাই না? তাহলে এই $15 বাদবাকি যে $15 আছে এটাই আমার সর্বোচ্চ বিজ্ঞাপন খরচ, আর এটাকেই আমরা বলি টার্গেট সিপিএ। ভাষার দিক থেকে যদি, ল্যাঙ্গুয়েজের দিক থেকে বলি আমি যদি, যে কস্ট পার অ্যাকুইজিশন, আমরা একটা প্রোডাক্ট বিক্রি করতে কত ডলার পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি, কত ডলার পর্যন্ত আমরা গুগলকে বলতে পারি যে আমি এই এত ডলার পর্যন্ত সর্বোচ্চ আমি হচ্ছে এই কস্টটা আমি করতে পারবো, এই সর্বোচ্চ এত ডলার পর্যন্ত আমরা কস্টটা করতে পারবো। কত ডলার? সেটা এই $15 বেলাল ভাইয়ের জন্য রেখে আমার বাদ বাকি এই $15 আছে, এটা আমাদের সর্বোচ্চ বিজ্ঞাপন খরচ, ঠিক আছে? তো আমরা যখন টার্গেট সিপিএ করি আমরা আসলে $15 দেই না, আমরা $13 লিখতে পারি, $14 লিখতে পারি, বা $15 লিখতে পারি, এবং এর মাধ্যমে গুগল বোঝে যে সর্বোচ্চ আমাকে $15 পর্যন্ত বা $12 পর্যন্ত বা $14 পর্যন্ত আমাকে হচ্ছে অ্যাডভার্টাইজার অনুমতি দিচ্ছে বিজ্ঞাপন খরচ করার জন্য। এতে কি হয় ভাই সুবিধা? এতে আমাদের ওই প্রফিটটা প্রোটেক্ট হয়, প্রফিটটা আমরা রেখে আমরা বাদবাকি বিজ্ঞাপন খরচটা এই $15 দিয়ে করতে পারি। তো আমরা আমরা টার্গেট করব একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য, যে সর্বোচ্চ যেই অর্থটুকু বিজ্ঞাপন খরচের জন্য রাখবো আমরা নিজেই নির্ধারণ করতেছি, এই জন্য এটা টার্গেট, আমি টার্গেট দিচ্ছি গুগলকে। সো এখানে আমি $15 টার্গেট সিবিএ রাখছি, মানে আমি গুগলকে বলতেছি আমার থেকে তুমি $15 সর্বোচ্চ $15 পর্যন্ত, ম্যাক্সিমাম সর্বোচ্চ $15 পর্যন্ত বিজ্ঞাপন খরচ করতে পারো একটা সেল আমাকে নিয়ে আসার জন্য, ঠিক আছে? এই হলো ব্যাপারটা, হলো টার্গেট সিপিএ। আর একটা ব্যাপার হচ্ছে অ্যাকচুয়াল সিপিএ নিয়ে যে কথাবার্তা, মূল আলোচনা, যে অ্যাকচুয়াল সিপিএটা কি। দেখেন ভাই, যে অ্যাকচুয়াল সিপিএ আর টার্গেট সিপিএর মধ্যে একটু সামান্য পার্থক্য আছে, পার্থক্য বড়ও বলতে পারেন ছোটও বলতে পারেন। সেটা হচ্ছে যে আমরা বিজ্ঞাপন খরচ করার আগে এই $15 আমরা সেট করে দিই, যে আমার টার্গেট সিপিএ $15 পর্যন্ত সর্বোচ্চ, আমি নিজে সেট করি, আমি অ্যাডভার্টাইজার, আমি নিজে সেট করি। কিন্তু আপনার মতো করে তো গুগল এই $15 আপনি বললেন দেখে যে $15 মধ্যে $15 খরচ করবে এমন না। ফাইনালি গুগল আপনি যখন ক্যাম্পেইন সেট আপ করলেন, আপনি যখন অ্যাড রান করলেন, তখন দেখা যাচ্ছে যে গুগল এই $15 আপনি টার্গেট দিছেন, এবং আপনি অডিয়েন্স টার্গেটিং ভালো করে করছেন, আপনি কিওয়ার্ড ভালো করে সেট আপ করছেন, অ্যাড গ্রুপ ভালো করে করছেন, সব কিছুই ভালো করে করছেন, আপনি সব ধরনের অপটিমাইজেশন ভালো, তাহলে গুগল দেখা যাবে যে আপনার এই $15টা নাও খরচ করতে পারে। আপনি টার্গেট দিয়েছেন $15, আপনি সেখানে সে $12 ওই সেলটা নিয়ে এসে দিতে পারে, $12, অথবা সে $11 নিয়ে এসে, সে $5 নিয়ে এসে দিতে পারে। তো এটা অ্যাড চলার পর ফাইনালি আমরা কিভাবে জানতে পারি? আমরা প্রথম কথা হলো আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে ভাই তুমি যে হচ্ছে এটা ই কমার্সের জন্য আমরা সহজভাবেই দেখতে পারি, কিন্তু লিড বিজনেসের জন্য আমাকে আবার ক্লায়েন্টকে এটা নিয়ে কথা বলতে হবে, এবং অথবা সিআরএম থেকে আমাদের দেখতে হবে, আমাদের কোয়ালিফাইড লিড দেখতে হবে, সেটা আলাদা আলোচনা। আচ্ছা, তো ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমরা সাধারণভাবে আমি ক্লায়েন্টকে বলতে পারি যে, বা আমরা গুগল ম্যাট্রিক্স থেকেও সাধারণভাবে দেখতে পারি যে আমাদের কয়টা সেল হলো, বা অনেক প্রোডাক্ট আবার রিটার্ন আসে, সেটা আমরা ক্লায়েন্টকে বলতে পারি ভাই আসলে তোমার কয়টা সেল হলো আর তোমার অ্যাড স্পেন্ড আসলে কত হইলো,
তাই না? তো ফাইনালি আমরা এটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে আমরা এটা বের করতে পারি, কিন্তু আবার আমরা ম্যাট্রিক্স থেকেও আমরা হচ্ছে এখান থেকে আমরা জানতে পারি যে আসলে ই কমার্সের বিজনেসের জন্য ফাইনালি গুগল আমার কত টাকার হচ্ছে একটা প্রোডাক্ট বিক্রি করতে কতটুকু কয় টাকা আমাদের সেল নিয়ে এসেছে। ফাইনালি সে যে কয় টাকা খরচ করবে সেটাই আপনার অ্যাকচুয়াল সিপিএ। আর টার্গেট সিপিএ তো আপনি নিজে সেট করতেছেন, আর অ্যাকচুয়াল সিপিএ হলো গুগল তার অ্যালগোরিদম সব মনে করেন হচ্ছে ইউজ করে আপনার জন্য ফাইনালি একটা প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে যেই অ্যাড কস্টটা করবে সেটাই আপনার অ্যাকচুয়াল সিপিএ। ধরেন আমরা এই ওয়েবসাইটটায় আসছি ভাই, এই ওয়েবসাইটটা আমরা কি করি, একটা ই কমার্স দেখবো, একটা আমরা লিড দেখব। তো দেখেন যে আমরা এই প্রোডাক্টটা কিনবো, হ্যাঁ, অ্যাড টু কার্টে যাব, ভিউ কার্টে যাই, আমরা প্রসিড চেক আউটে যাই, এবং দেখেন এখানে কি ঘটনাটা ঘটে, প্লেস অর্ডার আছে ভাই। ও সরি, এখানে তার আগে আমরা কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি, ক্রেডিট কার্ড সব অ্যাড করছি না ভাই? আচ্ছা দেখেন এখানেও দেখা যাবে যে আমরা ইউএসডিতে এই যে এত ডলার প্রোডাক্ট ক্যাশ করছি, আবার পেমেন্ট হিসেবে ক্যাশ অন ডেলিভারি করছি। আসলে ওই ই কমার্সে তো সবাই ক্যাশ অন ডেলিভারিও রাখে না, অনেকে পেমেন্টও মাধ্যমেও রেখে দেয় আর কি। তো ধরেন যে এই যে প্রোডাক্টটা বিক্রি হইল, ক্রয় হইল, এখন আমি আবার যাব হচ্ছে আরেকটা কাজ করে আসি, এটা ই কমার্সের ক্ষেত্রে। আচ্ছা, আর কি হয় এখানে গেলে, এখানে আপনার উত্তর আছে ভাই। হ্যাঁ, ধরেন যে আমার কাছে আমার এখান থেকে কেউ একজন হচ্ছে আমাকে মানে একটা সার্ভিস বিজনেস, সে আমার থেকে একটা সার্ভিস নিতে চাই। তো আমাদের প্রাইমারি কনভার্সন হলো কল নাও। তো আমি কল করব, কল করে আমার সরাসরি এখানে হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে, অথবা আমি এখানে এখান থেকে আমরা কি করব যে ক্লিক করলে আমার একটা এটা ডায়াল প্যাডে, আমার ফোনের ডায়াল প্যাডে চলে আসবে, অথবা ওয়েবসাইটের এখানে আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে। এই হলো ব্যাপার। আর যদি এমন হয় যে সাইন আপ, যে এটা ফর্ম সাবমিশনের, আমি এটা সার্ভিস বিজনেসের কথা বলতেছি, সাইন আপে কেউ এরকম করে সাবমিট করে দিল। আচ্ছা, এখন দেখেন এখানে কি ঘটনা ঘটলো। আপনি ই কমার্সের ক্ষেত্রে যখন হচ্ছে কেউ পারচেস করলো, তখন টাকা পয়সা দিয়ে ভাই হচ্ছে সে এই চেক আউটটা করে নিল, ঠিক আছে, সব কিছু করলো এখানে করে আপনার করে নিল। ফলে কেউ যদি কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে যদি 100টা সেল হয় ভাই, 100টাই হচ্ছে পোটেনশিয়াল, 100টাই পোটেনশিয়াল। আপনার প্রোডাক্ট যদি ভালো হয় 100টাই পোটেনশিয়াল, মানে হচ্ছে রিয়াল বলতেছি, সরি পোটেনশিয়াল না, এটা রিয়াল। আপনার কি একমত যে এখানে যদি 100টা মানুষ হচ্ছে পারচেস করে, টাকা দিয়ে কিনে নেয় ভাই? আমরা তো প্র্যাকটিস পারপাসে ক্যাশ অন ডেলিভারি করে রাখছি, তাই না? ইউএসএ মার্কেটে হলে তো টাকা পয়সা দিয়েই সব কিছু আপনি করে দিতে হবে। বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি খুব চলে, ভালো কান্ট্রিতে ক্যাশ অন ডেলিভারি অনেক জায়গায় চলেই না। এটা টাকা দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে এটা কিনতে হবে, তাই না? আমি যদি বলি 100টা সেল হয়েছে, 100টা এখান থেকে পারচেস হয়েছে, তার মানে 100 জনই টাকা দিয়ে কিনে নেয় ভাই। 100 জন টাকা দিয়ে কিনছে। ওকে, তাহলে এখন ফর্ম সাবমিশনে যে আসলো ভাই, ফর্ম সাবমিশনে কয়জন টাকা দিয়ে ফর্ম সাবমিশন করছে? ফর্ম সাবমিশনে এসে কয়জন হচ্ছে করছে, হচ্ছে কল দিয়ে টাকা পেমেন্ট করছে ভাই? এটা কি আপনি জানেন? আপনি ইনস্ট্যান্ট জানতে পারবেন? কেউ না। ওকে, এখন চলে যাই আমরা ওই শিটে, যে যখন আপনি একটা সার্ভিস নেবেন, আমরা দুইটা কিন্তু সার্ভিস পেজ দেখে আসছি, তাই না? তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি আমাদের কি হচ্ছে, যখন আমরা পারচেস করি তখন আমরা কিন্তু ধরেন যে টাকা পয়সা দিয়ে এই জিনিসটা কিনে নিই। ফলে যদি আমি রিটার্ন হয়েও আসে, ই কমার্সের রিটার্ন কিন্তু কম হয় যদি প্রোডাক্ট ভালো হয়। তো রিটার্ন যদি হয়েও আসে তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা তো ফেরত আসতেছে, এবং আমি সেই প্রোডাক্টটা আবার হচ্ছে বিক্রি করতে পারবো, তাই না? এখানে সমস্যা হচ্ছে আমার কস্ট পার কনভার্সনটা বাড়তেছে, মানে আমার ওই অ্যাড খরচটা তো চলে যাচ্ছে ভাই, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে, কিন্তু ই কমার্স সাইটে কী হয়? ই কমার্স সাইটে একজন মানুষ এসে এখানে একটা ফর্ম পূরণ করে, হ্যাঁ, একটা ফর্ম পূরণ করে চলে যায়।
এখানে কিন্তু কেউ আর এখানে ধরেন যে আমার ফর্মটা সাবমিট হয়েছে, তো এখান থেকে কেউ চলে যাচ্ছে। এর পরবর্তীতে কি হয় ঘটনা, এর পরবর্তীতে কি হয়, এর পরবর্তীতে ওই যাদের কাছে ফর্ম সাবমিশন করলো তারা আবার রিপ্লাই SMS দেয় হলো যারা সার্ভিসটা মানে ধরেন যে প্লাম্বিং সার্ভিসের কেউ কল করছে ধরেন, তাহলে ওরা যে কল করলো ওখানে কলের সাথে ওদের সাথে কিছু কথা হইলো, কথা হওয়ার পর কথা হওয়া মানে কি ভাই হচ্ছে লিড হয়ে যাও, মানে এটা আমার প্রফিট আসা। ওই মানুষটা আপনার সাথে কথা বলবে, সে কথা বলার পর সে আপনার সার্ভিসটা নিতেও পারে নাও নিতে পারে। তো ধরেন যে আমাদের একটা সম্ভাবনা থাকে, আমরা যদি খুব ভালো করে আমরা ওয়েবসাইটটা অপটিমাইজ করি এবং আমাদের সার্ভিস সম্পর্কে যদি ক্লায়েন্টকে মানে কাস্টমারদেরকে বুঝাইতে পারি, তাহলে একটা মোস্ট পসিবল একটা বিষয় থাকে যে তারা কনভার্ট হতে পারে, ঠিক আছে। এবং তারও ইন্টারেস্ট আছে বলেই কিন্তু সে আপনাকে কল করছে, ওয়েবসাইটে ঢুকে আপনার বিজ্ঞাপন দেখে হচ্ছে কল করছে। এবং আমরা কিন্তু ওই ধরনের কিওয়ার্ড নিয়েই আমরা হচ্ছে সাজাবো, ওই ধরনের অডিয়েন্সই টার্গেটিং করব, যাতে ওই মানুষগুলো আমার পেজে এসে ল্যান্ড করে, যাতে ওই মানুষগুলো ল্যান্ড করে যাদের সত্যি ওই সার্ভিসটার দরকার। তো কেউ একজন কল করলো, সেটা কিন্তু ই কমার্সের মতো আর হচ্ছে টাকা পয়সা পেমেন্ট করে না। ওরা কি করে যে ওর সাথে কথা হয়, দেখা যাচ্ছে 100টা যদি মনে করেন কেউ সার্ভিসের জন্য কল দেয়, অ্যাড দেখে কল দেয়, তার মানে আমরা গুগল অ্যাডসে কস্ট পার কনভার্সন হিসেবে ওই প্রতিটা বিজ্ঞাপন খরচ হিসেবে আমরা কিন্তু দেখি, এবং কয়টা হচ্ছে কনভার্সন হইলো ওই ডাটারও দেখি, 100টাই দেখাবে। 100টা মানুষ কল করলো, 100টাই আমাদের কনভার্সন দেখাবে, ইজন্ট ইট? তাহলে আমরা কি কিন্তু দেখা গেল সত্যিকার অর্থে যে ওই 100 জন মানুষের মধ্যে ভাই মনে করেন 30 জন মনে করেন সার্ভিস নিছে, বুঝতে পারছেন? তাহলে আমাদের কল করলো, আমাদের ম্যাট্রিক্সে দেখলাম আমাদের হচ্ছে কনভার্সন 100টা, কিন্তু ওই যে ফোন কল করলো বা কেউ কল সাবমিশন করলো, ওটার সাথে আমাদের হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ওনার আছে তার সাথে তার প্রোবেবল বা পসিবল যে কাস্টমার আছে তারা কল করলো, এবং কল করে অনেকে সার্ভিস নিল, অনেকে সার্ভিস নিল না, অনেকের পছন্দ হইলো, অনেকের টাকা পয়সার জন্য হয়তো অনেক কারণেই হচ্ছে পছন্দ করলো না। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা গুগল ম্যাট্রিক্সে যে কনভার্সন কস্ট পার কনভার্সনটা দেখি এবং কনভার্সনটা হলো ওই 100টা যে কয়েকজন কল করছে, এবং কস্ট পার কনভার্সনটা দেখি হচ্ছে ধরেন যে 10 টাকা করে যদি ওই 100টা মানুষকে আমরা অ্যাড দেখাই, তাহলে $1000 আমাদের, ওটাই আমাদের কস্ট পার কনভার্সন। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ভাই 30 জন মানুষ আমাদের সার্ভিস নিছে, আমাদের কিন্তু $1000 কিন্তু ভাই কস্ট হয়ে গেছে, ঠিক আছে। 100 জন মানুষ আমাদের থেকে আমাদেরকে ফোন করছে, এবং তাদের 100 জন মানুষ কল করছে হচ্ছে, এবং তাদের পিছনে আমার $10 করে আমাদের খরচ হয়েছে, তাহলে আমাদের $1000 কিন্তু কস্ট হয়ে যাচ্ছে। এটা তো সত্য, এইটা তো আর কোনো মানে কোনোভাবে ফেরত আসবে না। কেটে দিলাম কেন? তো $1000কে আমাদের ফাইনালি আমি দেখতেছি 30 জন মানুষ অনলি সার্ভিস দিচ্ছে, তাহলে ভাই আমাদের কস্ট পার কনভার্সন কত হচ্ছে? হ্যাঁ, এটাকে আমরা আর কস্ট পার কনভার্সন বলি না, এটাকে বলা হয়, এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে এখানে দেখেন, এটাকে আমরা বলি হচ্ছে সিপিএল, কস্ট পার লিড। বুঝতে পারছেন কি যে আমরা যে কস্ট পার কনভার্সন ধরতেছি সেটা তো আসলে যে কয়জন কল করছে সেই কয়জনকে ওই অ্যাড দিয়ে হচ্ছে জাস্টিফাই করতেছি, কিন্তু আসলেই দেখা যাচ্ছে 30 জন মানুষ, আমার এই 100 জনের মধ্যে 30 জন ধরেন যে আমাদের হচ্ছে সার্ভিসটা নিছে, তাহলে আমার তো ওই যে কয়জন সার্ভিস নিছে তাদের দিয়ে আমাকে জাস্টিফাই করতে হবে। তো আমরা ফাইনালি দেখলাম আমাদের ওখানে হচ্ছে সিপিএল আসতেছে হলো $33, তাই না ভাই? এখন এটা তো আমরা পাই হলো, ওটা হলো ধরেন যে অ্যাকচুয়াল সিপিএ যেটা পাইলাম, অ্যাকচুয়াল সিপিএ। কিন্তু ক্যাম্পেইন চালানোর আগে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে হিসাব নিকাশ, যেমনটা আমরা ই কমার্সে করে আসলাম দেখলাম, সেভাবে একটা আমরা ক্লায়েন্টের ধরেন যে এখানে $400 একটা সার্ভিসের রেভিনিউ আসে একটা সার্ভিস দিলে, সেখান থেকে আমরা ম্যানেজমেন্ট এবং মেইনটেনেন্স কস্ট হিসেবে আমরা $250 ব্যয় করি। আর ক্লায়েন্ট আমাকে বলতেছে ভাই আমার কিন্তু প্রতিটা সার্ভিস থেকে $100 হচ্ছে লাভ লাগবে,
তো সেক্ষেত্রে আমরা তাহলে এই সবগুলো আমাদের রেভিনিউ থেকে বাদ দিব $350। $350 আমার এই মেনটেনেন্সে 250 আর 100 এইখানে ক্যালকুলেশনটা আছে। এই যে একটু আচ্ছা, তো $400 থেকে 250 আমরা কস্ট বাদ দিলে $150 যে আসতেছে, এইটা আমাদের ব্রেক ইভেন সিপিএল। সেখান থেকে আমাদের কত ডলার ক্লায়েন্টকে দিতে হচ্ছে ভাই? $100 দিতে হচ্ছে না? $400 গেল রেভিনিউ, $250 বাদ দিলাম কস্ট, আর সেখান থেকে ক্লায়েন্টের যদি $100 বাদ দেই, তাহলে আমাদের এই টার্গেট সিপিএল আসতেছে $50। বুঝতে পারছেন? আমি খুব ফাস্ট গেলাম, কারণ আপনারা যেহেতু সিপিএতেই বুঝছেন ওই একই জিনিস। তো এই হলো মোটামুটি ঘটনা। এখানে একটা কথা আছে যে ভাই, যে অ্যাকচুয়াল সিপিএলটা দেখবো কোথা থেকে, এটা একটা ব্যাপার, ঠিক আছে? তো ভাই অ্যাকচুয়াল সিপিএলটা দেখার দুইটা ওয়ে আছে, যেটা আপনাদের অনেকের প্রশ্ন আছে। দুইটা ওয়ে আমার জানা। দুইটা ওয়ে হচ্ছে যে ক্লায়েন্টকে সরাসরি জিজ্ঞেস করা যে তোমার তো কস্ট পার কনভার্সন এত আসছে, কিন্তু তোমার অ্যাকচুয়াল সিপিএলটা কত, ঠিক আছে? তাহলে ওর ম্যানেজমেন্ট টিমকে ও ফাইনালি বলতে পারবে যে ওর যারা কল ধরেন যে কোনো বিজনেসের কলই হলো প্রাইমারি কল, তাহলে ওর ম্যানেজমেন্ট টিমকে বললে ম্যানেজমেন্ট টিমে একটা হিসেব দিতে পারবে। আর 2 নম্বর ওয়ে হলো সিআরএম। অনেক বিজনেস হলো সিআরএম ব্যবহার করে, যেমন ভালো সিআরএমগুলোর মধ্যে আছে হচ্ছে গো হাই লেভেল আছে, তারপরে সেলস ফোর্স আছে, হাবস্পোর্ট আছে। এগুলো সিআরএম অনেকে ব্যবহার করে। ওই সিআরএমে হচ্ছে ওরা একটা পাইপলাইন তৈরি করে, একটা ফানেল তৈরি করে। ফানেলের মধ্যে 100 জন মানুষ, আমি একটু ছোটো করেই বলি, না বললে ভালো লাগতেছে না। তো 100 জন মানুষই যেই কল করলো, তাদের 100 জন মানুষের লিস্ট থাকে। তার মধ্যে 30 জন মানুষ যে ভাই হচ্ছে 30 জন মানুষ যে মানে তার থেকে সার্ভিস দিল না, তাদেরকে বলে হলো কোয়ালিফাইড লিড বলে, মানে এই মানুষগুলোর থেকে ফাইনালি নিছে। আবার আর যারা নেয়নি তাদেরকে নট কোয়ালিফাইড লিড হিসেবে দেখে। আবার কিছু মানুষ বলে না ভাই, শোনেন, সব কিছুই কিন্তু ইয়েস নোর মধ্যে থাকে না, কিছু মাঝখানেও জিনিস থাকে। কিছু মানুষ ইন্টারেস্টেড বাট দে আর নট ইন্টারেস্টেড টেকিং দিস সার্ভিস রাইট নাও। তারা এই মুহূর্তে সার্ভিসটা নেবে না, হয়তো বা কয়েকদিন পরে নেবে যদি ইমার্জেন্সি সার্ভিস না হয়। ওই মানুষগুলোকে আর আমরা পাইপলাইনের আর একটা পাইপলাইনের মধ্যে রেখে দিই। ধরেন যে পাইপলাইনের নাম হলো ইন্টারেস্টেড, হ্যাঁ, তখন ওই রকম একটা সেগমেন্ট, পরবর্তীতে ওদেরকে আবার আমরা আউটরিচ করি। ওই যেই আমাদের আমরা যে 30 জন মানুষ যে আমরা প্রথমে আমাদের কোয়ালিফাইড লিড হিসেবে পাইলাম না, যে 30 জন মানুষ সার্ভিস দিয়েছে, পরবর্তীতে অন্যান্য মানুষ যেগুলো ইয়েসনোর মধ্যে ছিল না, তারা ইন্টারেস্টেড ছিল, তাদের মধ্যে 5 জনকে আমি পরবর্তীতে আবার সার্ভিস দিলাম। সেক্ষেত্রে যেহেতু 5 জন সার্ভিস দিছি, ওদেরকে তো আর অ্যাড দেখানো পরবর্তীতে লাগেনি, ফলে আবার আমাদের হচ্ছে অ্যাকচুয়াল সিপিএল কিন্তু আবার একটু কমে আসে। ঠিক আছে, এটা একটু চিন্তা করবেন, একটু হচ্ছে চিন্তা ভাবনা না করলে, এক্সপ্লোর না